একজন মা-বাবা তার সন্তানের জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করতেও প্রস্তুত হন, যাতে করে তার সন্তান বড় হয়, সুস্থ মানুষের মতো মানুষ হয়। গ্রাম থেকে গ্রামান্তরের ছেলেমেয়েরা এভাবেই মা-বাপের স্বপ্ন পূরণ করবার জন্য বড় বড় শহরে যায় পড়াশুনো করতে। কিন্তু তাদের ভাগ্যে কি জোটে? আমাদের এই সিস্টেম, আমাদের এই কুৎসিত সমাজ তাদের ভাগ্যে কি জোটায়? ভাবে একজন বাবা-মায়ের স্বপ্নকে পায়ের তলে মাটিতে মিশিয়ে দিয়ে যেতে পারে, তারই চাক্ষুষ প্রমাণ হলো এই সিরিজটি। বন্ধুরা, আজ আমি হইচই সদ্য রিলিজপ্রাপ্ত বিজয়া সিরিজটিকে এক্সপ্লেন করব। এই সিরিজটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে বন্ধুরা, তাই সিরিজটি প্রথম থেকে শেষ অবধি আমার এক্সপ্লেনেশনটি দেখুন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম সিনেই আমরা দেখতে পাই কলকাতার একটি বিখ্যাত কলেজের বয়েজ হোস্টেলে নীলাঞ্জন আর তার বন্ধুদের অকথ্যভাবে র্যাগিং করছে সিনিয়র স্টুডেন্ট রিকিদা। তাদের জামা প্যান্ট এমনকি আন্ডারওয়্যার পর্যন্ত খুলে ফেলতে বাধ্য করা হচ্ছে, কিন্তু নীলাঞ্জন শোনেনি তাদের কথা। সে নির্ভীকভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর সেটাই সিনিয়রদের ইগো হার্ট করছে। শেষমেশ নীল না শুনলে তার জামা টেনে ছিঁড়ে ফেলল রিকিদা। এভাবেই আজকের মতো র্যাগিংটা কমপ্লিট করা হলো। সেই হোস্টেলেরই নিচের তলায় টেবিল টেনিস খেলছিল কতগুলো স্টুডেন্ট। হঠাৎ করে 3 তলার ছাদ থেকে সেই টেবিল টেনিস বোর্ডের উপরে পড়ল নীল। নীলের রক্তাক্ত নিথর দেহ দেখে সবার গলা ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। পরের সিনটা শিফট করা হয়েছে নীলের বাড়িতে। সেখানে নীলের মা বিজয়া দেবী সন্ধ্যাবেলা তার কাস্টমারের জন্য ফেস প্যাক তৈরি করছেন। তার কাছে এসেছে সন্ধ্যা আর তার মেয়ে বাবলি। বাবলিকে আজ ছেলেপক্ষ দেখতে আসবে। বাবলির গায়ের রং একটু চাপা, তাই সন্ধ্যা বলল, বাবলিকে একটু ফেসিয়াল করে ফর্সা করে দিন না। বিজয়া বললেন, সুন্দর দেখার সঙ্গে গায়ের রঙের কোনো সম্পর্ক নেই। আমাদের বাবলি এমনিতেই মিষ্টি, খুবই সুন্দর দেখতে। এই সময় ফুটবল খেলা সেরে পা টিপে টিপে মায়ের চোখকে আড়াল করে নিজের ঘরে যাবার চেষ্টা করলো নীল। কিন্তু মায়ের চোখকে কি আর ফাঁকি দেওয়া যায়? ঠিক ধরা পড়ে গেল। ধমকে তার ছেলেকে সোজা বাথরুমে যেতে বললেন বিজয়া। সন্ধ্যা আর বাবলি চলে গেলে রান্নাঘরে যান বিজয়া, আর নীল তখন সমানে মোবাইলে গেম খেলছে। বিজয়া দেবী নীলকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে বাবু, আজ তোর কেআইএসটি কলেজ থেকে সেকেন্ড লিস্টটা বেরোনোর কথা না? দেখ না তোর হলো কিনা। বাবুর মানে নীলের কোনো সাড়া শব্দ নেই। ওর মন তখন খেলায়। নীল তার ঘরের সমস্ত জিনিসপত্র এখান ওখান ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। বিজয়া দেবী সেগুলো সব বাগিয়ে নিয়ে যখন দেখলেন যে তার ছেলে মোবাইল ছেড়ে উঠছেই না, তখন তিনি নিজেই কম্পিউটারের সামনে বসে পড়লেন। চেক করতে লাগলেন যে নীলের হয়েছে কিনা। নীল তখন বলল, এ কি, তুমি কম্পিউটারে কি করছো? ছেড়ে দাও মা, তুমি পারবে না। শেষে কি করে ফেলবে, পুরো সিস্টেমটাকেই ফরম্যাট করতে হবে। কিন্তু ততক্ষণে বিজয়া দেবী সাইটটা খুলে ফেলেছেন। বিজয়া দেবী বললেন, পারবো না কেন রে? তুই আমাকে পেটে ধরেছিস না আমি তোকে? মায়েরা সব পারে। নীল বলে, তুমি বেকার অত এক্সাইটেড হচ্ছ। কেআইএসটিতে চান্স পাওয়াটা খুবই কঠিন, আমার হবে না। এর আগের লিস্টে তো দেখলে। কিন্তু বিজয়া দেবী মুচকি হেসে কম্পিউটারটা নীলের দিকে ঘুরিয়ে বললেন, নীলাঞ্জন বসু, মেরিট 127, র্যাঙ্ক 6। তোর হয়ে গেছে বাবু। পরের সিনে আমরা দেখি চোখে মুখে একরাশ যন্ত্রণা আর কান্না হতাশা নিয়ে বাসে করে বিজয়া দেবী যাচ্ছেন কলকাতা, আর ভাবছেন আবার পুরনো সেই উজ্জ্বল আনন্দের স্মৃতিগুলো। এই তো সেদিনের কথা। নীল মুখ ভার করে বসেছিল। বিজয়া জিজ্ঞেস করলে বলে যে, মানছি কেআইএসটি বড় কলেজ মা, কিন্তু তার ফিসটাও তো দারুণ। তাও সেকেন্ড সেম থেকে না হয় আমি স্কলারশিপ নিয়ে ম্যানেজ করে নেব, কিন্তু তার আগে ফার্স্ট সেমিস্টারের ফিসটা তো দিতে হবে। সব মিলিয়ে প্রায় 1 লাখ টাকার ব্যাপার। কোথায় পাবে তুমি এত টাকা?
একটু হেসে বিজয়াদেবী একটি ছোট্ট কাঠের সিঁড়িতে উঠে বাংকার থেকে 3টি মাটির ভাঁড় পেড়ে নিয়ে এলেন। দিয়ে বললেন, তোর বাবা চলে যাবার পর থেকে একটু একটু করে জমিয়েছি। জানতাম এই দিনটা একদিন আসবে। আসলে নীলাঞ্জন খুবই মেরিট স্টুডেন্ট, পড়াশোনায় খুবই ভালো। ভাঁড়গুলো ভেঙে তার মধ্যে থেকে টোটাল 1,17,110 টাকা বের হলো। বিজয়াদেবী বললেন, বলেছিলাম না আমি আছি। এই সকল টুকরো টুকরো সুখের স্মৃতিগুলো ভাবতে ভাবতে বিজয়াদেবী দেখলেন যে বাসের মধ্যে একজন মা তার ছোট্ট ছেলেকে খাইয়ে দিচ্ছেন। তা দেখে বিজয়াদেবীর মনটা আবার হু হু করে কেঁদে উঠল। বিজয়াদেবী আবার ভাবলেন, সেদিন ডিনার টেবিলে নীলের খাওয়া শেষ হয়ে গেলেও নীল তার মায়ের খাওয়া শেষ না হওয়া অবধি বসেছিল তারই অপেক্ষায়। বিজয়া বলেছিলেন যে হাতটা শুকিয়ে যাচ্ছে বাবু, যা না ধুয়ে নে হাতটা। নীল বলে, এত বছর তো তুমি আর আমি একসাথেই খেয়েছি মা। বিজয়া দেবী বলেন যে এত বছর তো আমরা দুজনাই ছিলাম, সামনের সপ্তাহ থেকে তো আমি একা হয়ে যাব, তাই অভ্যাস করছি। নীল বলে, তা তুমি সামনের সপ্তাহ থেকেই অভ্যাসটা করো, আজ থেকে নয়। বিজয়া বলেন, তোকে অনেক বড় হতে হবে তো, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। এরপর সে দিনটা চলেই এলো যেদিন বিজয়া নিজের হাতে তার একমাত্র সন্তান নীলকে কলকাতায় উচ্চমানের পড়াশোনার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। কলেজে ঢুকতেই একদল সিনিয়র তাকে ইন্ট্রো দিতে বলল, তাও আবার পরিষ্কার বাংলা ভাষায়। একটাও ইংরেজি শব্দ থাকলে আবার বলতে হবে পুরোটাই। নীল সবটা ঠিকঠাক বললে তাকে একটা মেয়ের থেকে একটা ফোন নাম্বার নিয়ে আসতে বলা হয়। নীল যায় আর ছেলেগুলো দিকে পিছন ফিরে দাঁড়িয়ে মেয়েটিকে বলে, আপনি আমাকে একটা চড় মারুন তো। মেয়েটা বলল, কেন? নীল বলল, ওই ছেলেগুলো আমাকে পাঠিয়েছে আপনার ফোন নাম্বার নিতে। মেয়েটি নীলের কথা মতো তাকে একটি চড় মারলো আর তাতেই খুশি হয়ে সিনিয়রগুলো হাসতে লাগলো। ওদিকে বিজয়া নীল চলে যাবার পর তার ঘরে এসে নীলের জামাই, নীলের বইয়ের মধ্যে নীলের গায়ের গন্ধ খুঁজতে থাকে। খালি বিছানায় হাত বোলায়। সময় আর তার কাটে না, রান্না করতে মন চায় না। নীল ফোন করলে মিথ্যা নানান রকমের পদের কথা বলতে থাকে। আদতে সে নিয়ে বসেছে চিড়ে নয় মুড়ি। ওদিকে নীলেরও ক্যান্টিনের খাবার মোটেই পছন্দ হয় না, তাও মাকে না জানিয়ে বলে, এখানকার খাবারগুলো একদম খারাপও নয় মা। নীল কলকাতায় যাবার একদিন পরই একজন প্রমোটার এসে নানান রকম ভাবে ভয় দেখিয়ে বিজয়াদেবীর সাবেকি বাড়িটাকে বিক্রি করতে বলে। নানান রকম কথা শুনতে শুনতে ভিতরে ভিতরে বিজয়াদেবী প্রচন্ড রেগে যায়। সেই সময়ে নীলের একটা ফোন আসে। বিজয়া কেটে দেন। নীল আবার ফোন করে, তখন বিজয়া ফোনটা ধরে রাগত স্বরে বলেন, যখন দেখতে পাচ্ছিস যে আমি ফোনটা ধরছি না তখন বারবার ফোন করছিস কেন? নীল বলে, মা একটা কথা বলার আছে। কিন্তু বিজয়াদেবী বলেন, সারাটা দিন আমাকে অনেক কাজই সামলাতে হয়, তোর ফোন ধরা ছাড়া আমার অনেক কাজ আছে, রাখ ফোনটা। এই বলে কেটে দেন ফোনটাকে। আসলে এই প্রমোটারের কথার রাগগুলো সবটাই নীলের উপরে ঝেড়ে দেন বিজয়া। এরপর প্রমোটারকে বলে দেন যে এটা আমার স্বামীর পৈতৃক বাড়ি, কোনো কিছুর পরিবর্তেই আমি এটাকে বিক্রি করব না, আপনি আসতে পারেন। প্রমোটার চলে যাবার পর একটু মাথা ঠান্ডা হলে বিজয়া নীলকে ফোন করেন, কিন্তু দেখেন যে নীলের ফোন বন্ধ। সকাল থেকে রাত হয়ে যায়, নীলের ফোন সমানে বন্ধ। বিজয়াদেবী ভাবেন যে সকালে ওভাবে কথা বলার কারণেই হয়তো নীল তার উপরে রেগে রয়েছে, তাই ভয়েস মেসেজ করে সকালে ওই রকমের ব্যবহারের কারণটা জানিয়ে তার কাছে সরি বলে আর নীলকে একটু সময় পেলে ফোন ব্যাক করতে বলেন। তার ছেলের ফোনের অপেক্ষায় বসে থাকতে থাকতে একসময় বিজয়া দেবী ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙে সকালে তার ফোনের আওয়াজে। তিনি ভাবেন হয়তো নীল ফোন করেছেন, কিন্তু ফোনটা খুললে দেখতে পান যে একটা নাম্বার থেকে ফোন এসেছে। রিসিভ করলে ও প্রান্ত থেকে বলে, আপনি কি নীলাঞ্জন বসুর মা বলছেন? বিজয়া হ্যাঁ বললে তিনি বলেন যে আমি অজয়গড় থানার ওসি তারক রাহা বলছি, আপনাকে একবার থানায় আসতে হবে। এই কথা শুনে একজন মায়ের মনের ভিতরের যে কি অবস্থা হয় তার বলার কথা নয়।
এই সব ভাবতে ভাবতে বিজয়া দেবী এসে পড়েন কলকাতার ধর্মতলায়। সেখানে নেমে পড়েন বিজয়া। সেখান থেকে প্রথমে যান হাসপাতালে। তখন সেখানে প্রচুর ভিড়, প্রেস, মিডিয়া সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবাই একটাই কথা বলছে যে এক নামিদামি কলেজের প্রথম বর্ষের ছাত্র নীলাঞ্জন বসু আত্মহত্যা করেছে। এই হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নীলাঞ্জন বসু। ভিতরে ঢুকে আইসিইউর সামনে দাঁড়িয়ে ভিতরে ছেলের ওই অবস্থা দেখে হাউ হাউ করে কাঁদতে থাকেন বিজয়া দেবী। এই কালই তো সেই ছেলেকে এখানে পাঠালো, আর আজ এই অবস্থা। ও তো নিজের ইচ্ছেতে এখানে পড়তে আসতে চায়নি। বিজয়াই ওকে জোর করে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়েছিলেন, তার আর নীলের বাবার স্বপ্ন পূরণ করার জন্য। এরপর এখান থেকে বিজয়া দেবী যান থানায়, ওসি তারক রাহার কাছে। অফিসার বলেন, আমি হোস্টেলের ছেলেদের সাথে কথা বলেছি। আজকালকার ছেলে মেয়েদের যে কি হয়, কোনো একটা হতে চাইলো, পারলো না, কোনো একটা পেতে চাইলো, যদি না পায় তাহলেই মন খারাপ হয়ে যায়, তাহলেই একটা অঘটন ঘটিয়ে দিল। বাপ মাদের উপর দিয়ে যে কি যায় তারা বুঝতেই চায় না। নীলের বন্ধু বান্ধবরা বলেছে সেদিন রাতে নীল নাকি একটু মনমরা হয়েছিল। খাওয়া দাওয়া করে নীল নিজের হোস্টেলের রুমেও গিয়েছিল, কিন্তু তারপর একটু রাতের দিকে রুম থেকে বেরিয়ে তিনতলায় বারান্দায় যায়। তারপর এদিক ওদিক না দেখে একদম শান্ত মনে রেলিংয়ের উপরে উঠে দাঁড়ায়, তারপর ঝাঁপ দেয়। ডিরেক্ট মাটিতে পড়লে তো স্পট ডেথই হয়ে যেত। নেহাত টেবিল টেনিসের বোর্ডটা ছিল বলে প্রাণে বেঁচে গেছে। বিজয়া দেবী বলেন, নীল আত্মহত্যা করেনি। ও যদি এসবের কথা ভাবতো তাহলে আমাকে অন্তত জানাতো। আমি ওর কথাবার্তাতেই বুঝে ফেলতাম। আপনি যদি আর একটু খোঁজ খবর করেন। ওসি বলল, আপনি তো মা, তাই এরকম কথা ভাবছেন। এখনকার টিনেজারদের বোঝা খুবই মুশকিল। 29 বছর হয়ে গেল এই সার্ভিস করছি, কম কেস ঘেটেছি? ওসি বলল, নীল কি প্রেম করত? বিজয় দেবী বললেন, না তো। ওসি বলল, আপনি মেজর সাহেবের কাছে গিয়ে একটা জেনারেল ডায়েরি করুন। এরপর ওসি নীলের ফোনটা বেয়াকে দিল। বিজয়া দেবী বললেন, আপনারা সবাই ছেড়ে চলে যেতে পারেন, কিন্তু আমি তো মা, আমি আমার ছেলের জন্য যত দূর যেতে হয় যাব। এরপর বিজয়া যান হাসপাতালে। সেখানে ডাক্তার বলেন যে নীলাঞ্জনের কন্ডিশন কিন্তু একেবারেই ভালো নয়, যে কোনো সময় ও কোমায় চলে যেতে পারে। ইন্দ্রিয় হিসাবে ওর কান এখনো সক্রিয় আছে, কিন্তু প্রসেস করে সে কথার মানে বোঝার মতো ক্ষমতা ওর নেই। আমরা যতটা যা করার করছি, বাকিটা এখন ঈশ্বরের হাতে। ডাক্তারের কথা ভাবতে ভাবতে বাইরে যাচ্ছিল বিজয়া। হঠাৎ করে মাথাটা ঘুরে যায় বিজয়ার। চোখের সামনে শুধু ধুধু অন্ধকার দেখতে পায়। তার জীবনের একমাত্র প্রদীপ নিভতে বসেছে। হঠাৎ করে একজন মহিলা এসে তাকে ধরে ফেলে। মহিলাটির নাম পূর্বা। পূর্বা বলল, আপনি সারাদিন কিছু খাননি তাই না? কফি আর স্যান্ডউইচটা খান, তাহলে দেখবেন একটু ভালো লাগবে। পূর্বা আবার জিজ্ঞেস করলো, আপনি কি নীলাঞ্জন বসুর কেউ হন? বিজয়া বললেন, হ্যাঁ, ও আমার ছেলে। পূর্বা বলল, আপনার ছেলে হঠাৎ কলেজ শুরু হতে না হতেই সুইসাইডের চেষ্টা করলো কেন? বিজয়া বললেন, নীল সুইসাইড করতেই পারে না। আমি থানার বড়বাবুকেও এই কথাটাই বললাম, কিন্তু উনি বুঝতেই চাইছেন না। বাবু পড়ে গেছে ছাদ থেকে, একদিনই হয়েছে মাত্র। থানা থেকে বললে ওরা তদন্ত শেষ করে কেস বন্ধ করে দিচ্ছে। আপনিই বলুন তো, আমাদের দেশে এও সম্ভব? একদিনের মধ্যে কি কেস সলভ করা সম্ভব? এফআইআরটা পর্যন্ত নিল না, একটা জিডি করে ছেড়ে দিল। আমার ওই একটাই ছেলে, ওর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচব? পূর্বা বলল, এখানে এসে আপনি উঠেছেন কোথায়? বিজয়া বললেন, কোথাও না, সকালবেলা থেকে হাসপাতাল আর থানা করতে করতেই দিনটা পেরিয়ে গেল। পূর্বা বলল, এখানে হাসপাতালের সামনে একটা গেস্ট হাউস আছে, সেখানে অনেক কম খরচায় আপনি রুম পেয়ে যাবেন, ওখানে থাকতে পারেন। পূর্বা নিজের গাড়ি করে সে গেস্ট হাউসের কাছে নামিয়ে দিল বিজয়াকে। বিজয়া চলে গেলে পূর্বা ক্যাপ্টেনকে ফোন করে বলল যে আমি একটা ভিডিও ওই অ্যাপে পাঠিয়েছি, একবার চেক করে নাও। আমরা দেখতে পাই যে পূর্বা আর বিজয়ার যে কথোপকথনটা হলো সেটা পূর্বা লুকিয়ে ভিডিও করে নিয়েছে। পূর্বা একজন নিউজ রিপোর্টার,
ওদিকে বিজয়া গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার 3-তেও একটা ঘর ভাড়া পেল। পরদিন সকালেই মিডিয়া সরগরম, সব নিউজ চ্যানেলে একটাই ভিডিও দেখাচ্ছে, বিজয়ার ভিডিওটা। নিউজে বলছে পুলিশের তদন্ত নাকি গাফিলতির অভিযোগ উঠেছে, আত্মহত্যার ঘটনাটা নাকি সত্যি নয়। একথা নিজে বলেছেন নীলাঞ্জনের মা বিজয়া বসু। কলেজের প্রিন্সিপাল ডেকেছেন বিজয়া দেবীকে, সেখানে ওসি তারকনাথও প্রেজেন্ট ছিল। ওসি তো রেগে আগুন, বলল কোনো বলা নেই কওয়া নেই, প্রেসকে নিউজটা দিয়ে দিলেন, এত ফুটেজ পাওয়ার লোভ আপনার? বিজয়া দেবী বললেন, আমি জানতাম না যে ওই মহিলাটি প্রেস থেকে এসেছে। কিন্তু ওসি কোনো কথাই মানতে চায় না, রেগে মেগে সেখান থেকে চলে গেল। প্রিন্সিপাল স্যার বললেন, দেখুন এই বিষয়টাতে কারো সেরমভাবে কোনো দোষ নেই। এরপর প্রিন্সিপাল বললেন, দেখুন বিজয়া দেবী, আমার মনে হয় না এই সেমিস্টারে ও আর আসতে পারবে। ওর যা শারীরিক কন্ডিশন, ও সুস্থ হলে আমরা আবার ওর একটা রিঅ্যাডমিশন নেব। সেক্ষেত্রে কলেজ নিশ্চয়ই ওর ব্যাপারটা একটু স্পেশালভাবে চিন্তাভাবনা করবে। তাই বলছি, নীলাঞ্জন যে হোস্টেলের রুমটা অকুপাই করে রেখেছে সেটা যদি আপনি ছেড়ে দেন, মানে অনেক স্টুডেন্ট তো আছে যারা রুম পাচ্ছে না। বিজয়া কাঁদতে কাঁদতে ঘাড় নেড়ে সম্মতি জানালো, আর ভাবলো এই তো সেদিনের কথা। এই কলেজে চান্স পাওয়ার জন্য কত আনন্দ করেছিলাম আমরা। মাটির ভাঁড়ের প্রত্যেকটি টাকা গুনে গুনে এই কলেজে ভর্তি করলাম। ভিতরটা হু হু করে উঠল বিজয়ার। প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এসে বিজয়া দেখলেন কতগুলো স্টুডেন্ট নীলের হয়ে জাস্টিস চাওয়ার জন্য জড়ো হয়েছে। সেখানে সিনিয়রদের সাথে এক দফা তর্ক বিতর্কও হয়ে গেল জুনিয়রদের। এত স্বার্থপর পৃথিবীতে যে কিছু মানুষ এখনো নিঃস্বার্থ আছে সেটা দেখে বেশ ভালো লাগলো বিজয়ার। এরপর বিজয়া যান হোস্টেলে নীলের রুমে, নীলের জিনিসপত্রগুলো নিয়ে আসতে। মনে পড়ল এখান থেকে একদিন ভিডিও কল করেছিল নীল তার রুমটাকে তার মাকে দেখানোর জন্য। সেই কাঁচের শিশিটাও রয়েছে যেটাতে সেদিন নারকেল নাড়ু পাঠিয়ে দিয়েছিল। সব জিনিস জামা প্যান্ট গুছিয়ে নিল বিজয়া। এরপর বইপত্র নেবার সময় একটা কালো রঙের ডায়েরি দেখতে পেলেন বিজয়া। সেটা খুলে দেখে নিয়ে সে কিছুটা অবাক হলো। এরপর সেগুলো ব্যাগে ভরে নিলেন বিজয়া। বাইরে বেরিয়ে হোস্টেলের একজনকে বাথরুম জিজ্ঞেস করলেন। সে বলল উপরতলায় একটা স্টাফ ওয়াশরুম আছে, আপনি যান। যাবার সময় আমরা দেখতে পাই যে ছেলেগুলো নীলকে র্যাগিং করছিল। সেই রিকি একটা ঘর থেকে হাসতে হাসতে বেরিয়ে গেল। সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়াতেই বিজয়া দেখলেন যে কতগুলো ছেলেকে অকথ্য বিশ্রী নোংরাভাবে র্যাগিং করা হচ্ছে ওই ঘরটার ভিতরে। সেই দেখে বিজয়ার সর্বাঙ্গ কেঁপে উঠল। ওদের মাঝে এক ঝলক তিনি যেন নীলকেও দেখতে পেলেন। বিজয়া বুঝতে পারলেন যে নীলের সাথেও এমনটাই করা হয়েছে। বিজয়া এরপর নিউজ 1 চ্যানেলের অফিসে যান। সেখানে রিসেপশনে গিয়ে পূর্বার খোঁজ করলে রিসেপশনে থাকা মহিলাটি তাকে অপেক্ষায় করতে বললেন। বিজয়া বললেন যে পূর্বা আমাকে চেনে, একটু ডেকে দাও, আমার দাঁড়াবার সময় নেই, হসপিটালে যেতে হবে তো। কিন্তু অনেক রিকোয়েস্ট করবার পরও মহিলাটি কোনো কথাই শুনল না। অন্যদিকে পূর্বা ক্যাপ্টেনকে বলল যে ওই ভিডিওটা আমাকে না জানিয়ে অন এয়ার হয়ে গেল কি করে, কার পারমিশনে? ওটা তো এই কেসটার রিসার্চ ম্যাটেরিয়াল ছিল, ওটা তো লাইভ যাওয়ার কথা ছিল না। ক্যাপ্টেন বলল আমার পারমিশনে, কারণ এই ভিডিওটা দেখার পর আমার মনে হলো ইটস আ ফ্যান্টাস্টিক কন্টেন্ট। পূর্বা বলল, ক্যাপ্টেন ওই মহিলার তো আমাকে অনেক বিশ্বাস করে কথাগুলো বলেছিল, তাই না? ক্যাপ্টেন বলল, পূর্বা আমরা বিশ্বাসের বিজনেস করি না, আমরা খবরের বিজনেস করি। আর এই খবরটা পাবলিশ করে তো ভদ্রমহিলার সুবিধাই হয়েছে। সারা রাজ্যবাসী এখন ওনার এজেন্ডা নিয়ে কথা বলছে। বিজয়া রিসেপশনের মেয়েটাকে বললেন, আপনাকে এত করে অনুরোধ করছি আর আপনি কোনো কথাই শুনছেন না, অথচ গতকাল থেকে সারাদিন আমাকেই ব্রেকিং নিউজ করে রেখে দিয়েছেন। আপনাদের যখন যেদিন ইচ্ছে হবে আমাদের সঙ্গে দেখা করবেন, লুকিয়ে আড়ালে ভিডিও করবেন, আমাদের জীবনটা বাড়োয়ারি করে রেখে দেবেন, আর আমি এখানে কথা বলতে এলে আমাকে অপেক্ষা করতে হবে।
কেন? আপনাদের ৭ তলায় অফিস বলে আপনারা কি ভেবেছেন আপনারা সবকিছুর ঊর্ধ্বে? তখন সেখানে পূর্বা চলে আসে আর বলে ওনাকে ছেড়ে দাও, উনি আমার গেস্ট। এরপর পূর্বা অফিসে গিয়ে বিজয়া বললেন যে মানুষের বিশ্বাসের কোনো দামই নেই আপনাদের কাছে। কিভাবে আমার ব্যক্তিগত কথাগুলো প্রকাশ্যে এভাবে বাজারে বিক্রি করে দিতে পারলেন আপনি? পূর্বা সরি বললে বিজয়া বলল একটা সরি বলে দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। পূর্বা বলল, আপনি বিশ্বাস করুন আমি শুধুমাত্র নীলাঞ্জনের সত্যিটা সবার সামনে আনতে চেয়েছিলাম, কিন্তু সেটা এভাবে নয়। আসলে আমিও তো একটা চাকরি করি, সবটা আমার হাতে থাকে না। পূর্ব আরো বলল যে আমরা নীলাঞ্জনকে নিয়ে একটা টক শো প্ল্যান করছি, আপনি সেখানে প্লিজ আসুন, এসে সবাইকে বলুন নীলাঞ্জন কেমন ছেলে ছিল। বিজয়া প্রথমে বললেন আমি এটা করতে পারবো না, কিন্তু পূর্বা যখন বলল যে মা হয়ে যদি আপনি ছেলের সত্যিটা সবাইকে না বলেন তাহলে কে বলবে। এইভাবে বিজয়াকে টক শো করার জন্য রেডি করলো পূর্বা। বিজয়ের সাথে শোটা করার কথা ছিল রিপোর্টার মানসীর। পূর্বা সেই মতো মানসীকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল যে কোন কোন প্রশ্নগুলো করতে হবে, কিন্তু সেই সময় ক্যাপ্টেন এসে বলল যে এই শোটা ও করবে, আর এইসব প্রশ্নের কোনো দরকার নেই, আমি নিজের মতো প্রশ্ন করব। আবারও পূর্বাকে কাজে লাগালো ক্যাপ্টেন। পূর্বা আবার অবাক হয়ে গেল, কিন্তু তার কিচ্ছু করার নেই, বসের মুখের উপর তো কিছু বলা যায় না। এরপর শোতে ক্যাপ্টেন নানান রকম উল্টোপাল্টা প্রশ্নে জর্জরিত করে তুলল বিজয়া দেবীকে। সবগুলো প্রশ্নই নীলাঞ্জনের এগেনস্টে, কোনো কিছুই ঠিকঠাক উত্তর দিতে না পেরে শোটির ব্রেকের সময় উঠে পালিয়ে গেলেন বিজয়া। আবারও পূর্বা বিজয়ের কাছে ক্ষমা চাইল আর ক্যাপ্টেনকে বলল কেন এমন করলেন। ক্যাপ্টেন বলল চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য। ওদিকে প্রিন্সিপাল বসে আছেন রিকির বাড়িতে, আর সেখানে বসে রয়েছেন রিকির বাবা মিহির। ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তির দিক দিয়ে সে অনেক বড় মানুষ, কিন্তু মানুষ হিসাবে হিংস্র, পশুর ও অধম। টিভিতে সেই টক শোটা চলছে। রিকি সেখানে এসে টিভির মধ্যে বিজয়াকে দেখে বলল বেঁচে আছে এখনো। ওর বাবা বলল যে বাঁচিয়ে রেখেছি তাই বেঁচে আছে। রিকি হেসে বেরিয়ে গেল সেখান থেকে। এরপর মিহির টিভিটাকে বন্ধ করে দিয়ে একটা প্রসাদের বাক্সর মধ্যে এক বাক্স টাকা প্রিন্সিপালের দিকে ঠেলে সরিয়ে দিয়ে বলল অমিতবাবু, এটা প্রসাদ হিসাবে নিয়ে নিন। অমিতবাবু বললেন যে স্যার, ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, পুরো বিষয়টা নিয়ে তো জল খোলা হচ্ছেই, সেটা তো আপনি নিজেও দেখলেন। এর মধ্যে র্যাগিং এর ব্যাপারটা যদি প্রকাশ্যে চলে আসে তাহলে আমার ক্যারিয়ারটা একদম নষ্ট হয়ে যাবে। তাছাড়া পাবলিকও তো অনেক প্রশ্ন করছে স্যার। মিহির বসু বলল যে অমিতবাবু, পাবলিককে কি বলা হয় জানেন? হেডলেস মনস্টার। মজার ব্যাপার হলো যার হেড নেই তার কোনো মেমারিও নেই। পাবলিক যত তাড়াতাড়ি লাফিয়ে ওঠে তার থেকেও তাড়াতাড়ি ঝিমিয়ে পড়ে। তাছাড়া পাবলিককে যদি ভয় পেতে হয় তাহলে তো আমাকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে পান বিড়ির দোকান খুলতে হবে মশাই। এরপরও প্রিন্সিপাল বলেন সরি স্যার, টাকাটা আমি নিতে পারবো না। তখন মিহির গুপ্তা প্রিন্সিপালকে ভয় দেখিয়ে বলল যে আপনার ছেলে ওই শিলিগুড়ি কলেজের প্রফেসর, তাই না? ওই কলেজের স্টাফ কোয়ার্টারের কাছে একটা রেল লাইন আছে, মাঝে মাঝে শুনেছি হাতি কাটাও পড়ে। দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনে যদি অত বড় হাতি কাটা পড়তে পারে তাহলে মানুষের কি হবে? ওই কলেজের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান আমি। এইভাবে ভয় দেখালো প্রিন্সিপালকে। বিজয়া এসে নিজে নিজেই নীলের সাথে কথা বলতে লাগলো। সেই সময় সেখানে আসে ডক্টর রাধা দত্ত, নীলাঞ্জনের কলেজের সাইকিয়াট্রিস্ট। এরপর ওনাকে নিয়ে বিজয়া হাসপাতালে ছাতে যায়। বলেন এখানে এসে আমি অনেক ঠকেছি, আপনাকে আর বিশ্বাস করব কি করে বলতে পারেন? অনুরাধা বললেন যে নীলাঞ্জন একবার আমার কাছে এসেছিল। বিজয়া অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন? অনুরাধা বললেন সে আমার থেকে কয়েকটা বিষয় জানতে চেয়েছিল। নীল বলেছিল যদি কেউ খুব ভীতু হয় আর তাকে যদি খুব ভয় দেখানো হয় তাহলে কি করা উচিত। অনুরাধা বলেছিলেন যে ইমিডিয়েট কলেজে জানানো উচিত আর তার বাড়িতেও জানানো উচিত। অনুরাধা বিজয়াকে জিজ্ঞেস করলেন যে আপনি বারবার করে যে বলছেন আপনার ছেলে আত্মহত্যার চেষ্টা করেনি, কেন মনে হচ্ছে আপনার এরকম? বিজয়া বললেন এর পিছনে একটা কারণ আছে।
নীল তখন বেশ ছোট। আমাদের নৈহাটিতে কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করত ওর বাবা, ট্রেড ইউনিয়নের লিডার। কারখানা শেষ 8 বছর ধরে মাইনে বাড়ায়নি। আমাদের জন্য সংসার চালানোটা দুষ্কর হয়ে উঠছিল। এমন সময় একদিন না পেরে কর্মচারীরা ধর্নায় বসলো। একটু একটু করে পুরো আন্দোলনের মুখ হয়ে উঠল ওর বাবা। মালিক পক্ষের সঙ্গে ঝগড়া করলো, পুলিশের মারও খেলো। ওই মালিকের লোকেরা ঘুষ দিতে গেছিল, সেই ঘুষ ওদের মুখে ছুঁড়ে ফেলে দিয়েছিল নীলের বাবা। তারপর হঠাৎ একদিন দেখলাম কারখানায় ওর লাশ ঝুলতে দেখা গেছে। অনেক থানা পুলিশ করেছি, কোনো লাভ হয়নি। ওরা সুইসাইড বলে কেসটাকে বন্ধ করে দিল। তখন ছোট্ট নীল আমাকে জিজ্ঞেস করেছিল, মা, মানুষ সুইসাইড করে কেন? আমি বলেছিলাম, যখন চারপাশটা অন্ধকার মনে হয় কোনো রাস্তা নেই, তখনই মানুষ সুইসাইড করে। কিন্তু তুমি প্রমিস করো, যদি তোমার বা আমার এরকম কখনো মনে হয়, তখন আমরা একে অপরকে জানাবো আর একসাথে আলোর সন্ধান করব। অনুরাধা তখন কথা শুনে বললেন, এবার বুঝতে পারছি, নীল আপনাকে কোনো ইন্টিগ্রেশন না দিয়ে সুইসাইড করবে না। কিন্তু সে যদি সুইসাইড না করে, তাহলে নীলের এরকম অবস্থা হলো কেন? কারণটা কি? তখন বিজয়া সেই খাতাটা বের করে অনুরাধাকে দেখালেন। অনুরাধা বলল, র্যাগিং? বয়েজ হোস্টেলে তাহলে আবার র্যাগিং শুরু হয়েছে? বিজয়া বললেন, আবার মানে? অনুরাধা বললেন, বছর 5 আগে বয়েজ হোস্টেলে র্যাগিং নিয়ে খুব ঝামেলা হয়। যদিও দোষী ছাত্রদের এক্সপেল করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কেআইএসটির মুখ পড়ে। কারণ রুল অনুযায়ী প্রত্যেকটা কলেজে একটা করে সাইকিয়াট্রিস্ট থাকা বাধ্যতামূলক। আমি আসার পর আর সেরকম মেজর র্যাগিং এর ঘটনা তো আর ঘটতে শুনিনি। বয়েজ হোস্টেলে যে এরকম স্তরে র্যাগিং চলছে সেটা আমি জানতাম না। বিজয়া বললেন, কেআইএসটির মতো এত বড় নামকরা কলেজে যদি এরকম বীভৎস ঘটনা ঘটতে পারে, তাহলে ছোটখাটো কলেজের ছাত্রছাত্রীরা কত যন্ত্রণায় দিন কাটাচ্ছে বলুন তো। আমরা যারা এত দূর থেকে ছেলে মেয়েদের এখানে পড়াশোনা করতে পাঠাই, তারা তো আর এখানে কি চলছে জানতেই পারে না। বয়েজ হোস্টেলে এরকম ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গেল, অথচ কর্তৃপক্ষের কাছে কোনো খবরই নেই। এটাও কি হওয়া সম্ভব? অনুরাধা বললেন, খবর তো নিশ্চয়ই আছে, কিন্তু যাদের কাছে খবর আসে তারা সবাই এটার সাথে জড়িত। এই কারণেই তাহলে নীলের এই অবস্থা। বিজয়া বলেন, কারণটা সেটাও নয়, কারণটা অন্য। এই ডায়েরিতে যে লেখাটা আছে সেটা আমার ছেলের নয়, এটা হয়তো ওর রুমমেটের লেখা। সকালে উঠে বিজয়া সেই ডায়েরি নিয়ে পুলিশ স্টেশনে যায়। সেখানে গেলে দেখা হয় অনুরাধার সাথে। তিনি বলেন, এই সিস্টেমে থাকা লোকগুলোকে একদম বিশ্বাস করো না। আগে আমরা নিজেরা জানি, প্রমাণ পাই কিছু, তারপর এগোবো। এরপর অনুরাধা বিজয়াকে নিয়ে যান আইরিয়া ফাউন্ডেশনে। এটা ওর মেয়ের নামে তৈরি। ওর মেয়েও 10 বছর আগে সুইসাইড করেছিল। তখন অনুরাধা ছিলেন তার ক্লিনিকে, তাই ফোনটা সাইলেন্ট করা ছিল। সুইসাইড করার আগে ওনার মেয়ে 22 বার ফোন করেছিল ওর মাকে। অনুরাধা সেটা জেনেছিল ক্লিনিকের বাইরে এসে। বিজয়া অবাক হয়ে অনুরাধার দিকে তাকালো। একজন মা কত শত যন্ত্রণা বুকে চেপেও হাসি মুখে থাকতে পারে। বিজয়া বলেন, কলেজের কারো সাথে কথা তো বলতেই হবে, আমাদের জানতেই হবে এই হাতের লেখাটা কার। এরপর বিজয়া কলেজের বাইরে দাঁড়িয়ে থাকলে কতগুলো স্টুডেন্ট নীলাঞ্জনের মা জানতে পেরে তাকে নানান প্রশ্ন করতে থাকে। তখন সেখানে আসে বিয়াস্কর, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। নীলাঞ্জনের খুব ভালো বান্ধবীও ছিল। সে বিজয়াকে নিয়ে যায় কলেজের ভিতরে। বিজয়ের মতো তারও মনে হয় নীল কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না, কিন্তু সেদিন বয়েজ হোস্টেলের ভিতরে যে কি হয়েছিল সেটা সে জানে না। বিজয়া বললেন, নীলের রুমমেটের নাম জানতে হবে। মেয়েটি বলল, ওর রুমমেটের নাম হলো অহন, কিন্তু ঠিকানাটাও জানে না। আর বেশ কিছুদিন হলো তার ফোনটাও বন্ধ। বিয়াস বলল, লাইব্রেরি থেকে ঠিকানা কোনোভাবে জোগাড় করা যেতে পারে। কোনো রকমে লুকিয়ে অহনের ঠিকানাটা জোগাড় করলো বিয়াস। ওদিকে উপর মহল থেকে ফোন আসে প্রিন্সিপালের কাছে। তিনি জানতে চান যে কলেজে এরকম হচ্ছে কেন, এখানে অ্যান্টি র্যাগিং কমিটিতে কে কে আছে। তখন প্রিন্সিপাল বলেন, আমি তো জাস্ট 2 মাস জয়েন করেছি, আগের কমিটি তো অলরেডি ডিসমেন্টাল হয়ে গেছে। নতুন কমিটি হবে প্রপোজালে আছে, কিন্তু এখনো ফর্ম হয়নি। ওপর মহলের অফিসার নীলাঞ্জনের কেসটাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটা ফোকাস কমিটি তৈরি করে
একটা থরো রিপোর্ট জমা করতে বলেন। আর ওই ফোকাস কমিটিতে একজনের নাম সাজেস্ট করলেন তিনি, মিহির গুপ্তা, বাংলার এবং ভারতবর্ষের সবচেয়ে এডুকেশনাল অন্ত্রপ্রেটার। উনি ভারতবর্ষের শিক্ষা সংস্থার জন্য অনেক কিছু করেছেন। কিন্তু প্রিন্সিপাল তো মনে মনে ভাবলেন যে হ্যাঁ, উনি কতটা কি করেছেন। উনি তো খুব ভালোভাবেই চিনেন মিহির গুপ্তাকে। উপর মহল থেকে মিহির গুপ্তাকে চেয়ারম্যান হিসেবে ওর কমিটিতে রাখতে বলা হয়। ওদিকে বিজয়া আর অনুরাধা মিলে যায় সেই গ্রামে, অহনের গ্রামে, কিন্তু সেখানে গিয়ে দেখেন যে অহনের বাড়িতে তালা লাগানো। তখন পাশের বাড়ির একজন মহিলাকে জিজ্ঞেস করলে বলেন যে ওরা তো আজ 2 মাস হলো এখান থেকে চলে গেছে। অনুরাধা কোথায় গেছে জিজ্ঞেস করলে তিনি কিছুই বলতে পারলেন না, কিন্তু অনুরাধা তখন তাকে তার কার্ডটা দিয়ে বললেন যে ওরা যদি কেউ এখানে আসে তাহলে তার নাম সাজেস্ট করতে। তখন মহিলা ঠিক আছে বলে ভিতরে চলে গেলেন। এরপর বিজয়া সেই গ্রাম থেকে নিজের গেস্ট হাউসে ফিরলে সেখানে দেখে তার গেস্ট হাউসের রুমটি সমস্ত জিনিসপত্র কেউ ঘেঁটে নিয়েছে। চারপাশে তার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনো কিছু খোঁজার চেষ্টা করেছে দুষ্কৃতীরা। এরপর সেখানে একটা ফোন রাখা ছিল, সেই ফোনে কারোর একজনকার কল আসে। বিজয়া ধরলে ওই প্রান্ত থেকে মিহির গুপ্তা ফোন করে বলেন যে আপনার মোবাইলে দেখুন একটা ভিডিও ঢুকেছে, আমি পাঠিয়েছি, আপনি ভিডিওটা দেখুন। এরপর বিজয়া সে ভিডিওটাকে তার মোবাইলে খুলে দেখতে পায় যে নীলাঞ্জনের মুখে যে অক্সিজেন মাস্কটা দেওয়া আছে সেটা কেউ খুলে ফেলছে। মানে বিজয়া দেবীকে ধমকি দেওয়া হচ্ছে যে এই র্যাগিং এর ব্যাপারটা নিয়ে আরো বেশি দূর এগোলেই তার ছেলেকেও মেরে ফেলা হবে। পরদিন বিজয়া সেই হসপিটালে গিয়ে ডাক্তারদের সব ভিডিওটি দেখানোর চেষ্টা করলে দেখে যে ভিডিওটি ডিলিট হয়ে গেছে। কোনোভাবেই ডাক্তারদের সত্যিটা বোঝাতে না পেরে কি করবেন ভেবে উঠতে পারছিলেন না বিজয়া। তখন তার মনে পড়ল সেই প্রমোটারের কথা, যিনি বলেছিলেন যে বাড়ি বিক্রি করে দিলে সে তার অনেক কাজে আসতে পারে। তার হাত অনেক দূর অবধি, এমনকি কলকাতা পর্যন্ত তার হাত ছড়িয়ে আছে। কিছু না পেরে সেই সময় বিজয়া ফোন করলেন সেই প্রমোটারকে আর বললেন যে আমি বাড়ি গিয়েই বাড়িটাকে বিক্রি করে তোমার হাতে তুলে দেবো সমস্ত দলিলপত্র, কিন্তু তার আগে আমার ছেলেকে বাঁচাতে হবে। আমার ছেলেকে ইমিডিয়েট অন্য কোনো ভালো নার্সিং হোমে বা হাসপাতালে ট্রান্সফার করুন, আর আপনার পরিচিত এবং বিশ্বস্ত লোকেদের হাতে আমার ছেলেকে রাখুন। সেই কথা মতো তৎক্ষণাৎ নীলকে সেই নার্সিং হোম থেকে, সেই হসপিটাল থেকে ট্রান্সফার করে অন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়, বেসরকারি হসপিটালে, এবং সেখানে তাকে তত্ত্বাবধানে রাখা হয় এবং পুলিশ প্রোটেকশনেরও ব্যবস্থা করা হয় যাতে কেউ ওই আইসিইউ এর ভিতরে ঢুকতে না পারে। সেই সময় বিজয়ের ফোনে অনুরাধার ফোন আসে। অনুরাধা বলেন যে বিজয় একটা সুখবর আছে, অহনকে পাওয়া গিয়েছে। অনুরাধা আর বিজয়া অহনদের বাড়ি গেলে ওর মায়ের সঙ্গে কথা বলে জানতে পারে যে গ্রামের বাড়িতে মিহির গুপ্তা আর তার ছেলে এসেছিল দেখা করতে ওর ছেলের সঙ্গে, অহনের সাথে। কিন্তু তখন তো অহনের মা জানে না যে তারা কারা, তাই খুব ইজিলি তাদেরকে অহনের সঙ্গে দেখা করতে দেয়। আর সেই যে ওরা চলে যাবার পর অহন বাড়ির ভিতরে রুমের ভিতরে বসে থাকে গুমড়ে, তারপর থেকে অহন মানসিকভাবে আরো অসুস্থ, আরো দুর্বল হয়ে পড়ে। কারোর সঙ্গে খুব একটা কথাও বলে না, এমনকি ঠিক মতো করে নিজে দাঁড়াতেও পারে না নিজের পায়ে। হুইল চেয়ারের তার সমস্ত দিনগুলো যাচ্ছে। সমস্তটা বলার পর অনুরাধা নিজের কাঁধে অহনের দায়িত্বটা নিয়ে নেয় এবং বলে বিনা পয়সায় আমি ওর চিকিৎসা করব। ওর মানসিক সুস্থতার দরকার আছে। মানসিকভাবে ও সুস্থ হয়ে উঠলে পায়ের জোর পারবে এবং দাঁড়াতেও পারবে। এভাবে অনুরাধার বাড়িতে থেকেই অহনের ট্রিটমেন্ট করা হয়। এদিকে ছেলের চিকিৎসার জন্য বিজয়া দেবীকে তার সমস্ত সোনার গয়না বিক্রি করে দিতে হয়। বেশ কিছুদিন ট্রিটমেন্টের পর অহন সুস্থ হলে তার কাছ থেকে সেদিনকার রাতের খবরটা জানতে পারে ওরা। সেদিনের রাতে আসলে কি ঘটনা ঘটেছিল নীলের সাথে অহন ধীরে ধীরে বলতে শুরু করে। অহন বলে, নীল খুবই সাহসী নির্ভীক বন্ধু ছিল আমার। প্রথম দিন থেকেই আমার উপর প্রচন্ড রকমের র্যাগিং করা হচ্ছিল। আমি যেহেতু ভীতু দুর্বল প্রকৃতির, তারপর আমার গলা একটু মেয়েলি প্রকৃতির, তাই ওরা আমাকে নিয়ে প্রচন্ড রকমের হাসাহাসি করতো। বাথরুম ঘরের ভিতরেও নানান রকমের ফটো তুলে সেটাকে বাইরে মোবাইলে অনলাইনে পোস্ট করে দেব বলে আমার সঙ্গে নানান রকম ভাবে ভয় দেখাতো। এসবের বিরুদ্ধে নীল প্রোটেস্ট করেছিল প্রথম দিন থেকেই। এরপর আমারই রুমমেট হয়ে নীল থাকতে এলে আমার খুবই আনন্দ হয়েছিল।
প্রথম দিন থেকেই নীল আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। এরপর একদিন আমাকে আর নীলকে ওরা একসাথে ডেকেছিল র্যাগিং করবে বলে। আমাকে সমস্ত প্যান্ট জামা এমনকি আন্ডারওয়্যার পর্যন্ত খুলে ফেলিয়ে আমার সর্বাঙ্গকে ওরা জেরক্স করে নিয়েছিল। এরপর নীলের পালা এলে নীল কিছু ভাবেই সেটা তাকে করতে দেয় না, ফলে ওরা তার জামাটাকে টেনে ছিঁড়ে ফেলে এবং পরের দিনে ওর সঙ্গে এই একই বিষয়গুলো করবে বলে হুমকি দিয়ে বাইরে বেরিয়ে চলে যায় এবং কয়েকজন ছেলে নীলকে নিয়ে খুবই হাসি ঠাট্টা করতে থাকে। তখন নীলের প্রচন্ড রাগ ওঠে এবং ওদের সঙ্গে একটু হাতাহাতিও হয়ে যায়। সেই হাতাহাতি হওয়ার চক্করেই নীলের উপর প্রচন্ড রেগে গিয়ে রিকিদা ধাক্কা মেরে ওকে 3 তলার ছাদ থেকে নিচে ফেলে দেয়। নিচে পড়ে যাবার পরও প্রায় 3 ঘন্টা ধরে ওরা প্ল্যান করছিল বিষয়টাকে কিভাবে সুইসাইড সাজানো যায়। যদি ওরা তৎক্ষণাৎ ভর্তি করে দিত তাহলে নীল হয়তো আরো একটু ভালো থাকতো। এভাবে কাঁদতে কাঁদতে হাত জোড় করে বিজয়া দেবীর কাছে ক্ষমা চায় অহন। অহনের মুখ থেকে সব কথা শুনে বিজয়া দেবী বললেন যে নীল আর অহনের এরকম যে অবস্থা করেছে তাদের শাস্তি অবশ্যই হবে। তখন অনুরাধা বললেন যে তার আগে আমাদের জানতে হবে যে এরকমগুলো করলোটাকে। বিজয়া দেবী বলেন দুটো জিনিস আমাদের জানতে হবে। 1 নম্বর, 4-5 বছর আগে র্যাগিং এর এত বড় একটা কাণ্ড হবার পরেও কেআইএসটিতে আবার র্যাগিংটা ফেরত এলো কি করে? আর 2 নম্বর হলো রিকিটা কে, তার এত ক্ষমতার উৎসটা কি? অনুরাধা বলল সেটা কিভাবে সম্ভব? তখন বিজয়া পূর্বার কথা বললেন এবং পূর্বাকে সেখানে ডেকেও নিয়ে আসা হলো। পূর্বা আজ থেকে 4-5 বছর আগের সেই র্যাগিং এর যে ঝামেলাটা হয়েছিল তার নিউজ পেপারের সমস্ত কাটিংগুলো নিয়ে এসেছিল এবং তাতে যে কটা ছেলের নামগুলো ছিল তাদের নামগুলো জেরক্স করে নিয়ে এসেছে। বিজয়া দেবী পূর্বাকে বললেন যে ছেলেগুলো বাবু পড়ে যাবার পরেও ঠান্ডা মাথায় বসে মিটিং করছিল তাদের জীবনে যদি এটা প্রথমবার হয়ে থাকে, এইরকম প্রতিক্রিয়া কি সম্ভব? মানে আগের কোনো অভিজ্ঞতা না থাকলে? পূর্ব বলল আপনি তার মানে বলতে চাইছেন যে আগের বারের অপরাধীরাও এবারের মধ্যেও কোনোভাবে যুক্ত রয়েছে? বিজয় দেবী বললেন যে যে লিস্টটা বের করা হয়েছে তাতে যে ছেলেগুলোর নাম দেওয়া রয়েছে আমরা কি ফ্রেন্ড বুকে সেই ছেলেগুলোর নামগুলো চেক করতে পারি? অহনকে কম্পিউটারের সামনে বসিয়ে সেই আগের বারের প্রত্যেকটা স্টুডেন্টের নাম ফ্রেন্ড বুকে বের করে করে অহনকে দেখাতে লাগলো। অনেকগুলো স্টুডেন্টকে অহন প্রথম প্রথম চিনতে পারলো না। তারপর নাম এলো রিকিদার, আসলে মিহির গুপ্তার। তখন অহন চেয়ার ছেড়ে ভয়ে ছিটকে সরে গেল এবং বলল এই ছেলেটা ছিল। পূর্বা বলল তাহলে রিকিদা এই মিহির গুপ্তার ছেলে? অ্যান্টি র্যাগিং কমিটির চেয়ারম্যান মিহির গুপ্তা নিউজ রিপোর্টারদের সামনে বড় বড় ভাষণ দিচ্ছেন র্যাগিং কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে। আমরা দেখতে পাই একটা মানুষের মুখোশের আড়ালে কত বড় শয়তান লুকিয়ে থাকতে পারে। ওদিকে মিহির গুপ্তার কাছে তার গুপ্তচর এসে খবর দেয় যে ওরা 3জন মহিলা মিলে ভিতরে কোনো একটা বিষয় নিয়ে মিটিং করছে। তখন মিহির গুপ্তা সে গুন্ডাটিকে বলে ও যে লোক পাঠা ওই মহিলাটিকে হ্যালো বলে আসবে ফেস টু ফেস। ওইদিকে বেসরকারি হাসপাতাল থেকে বিজয়া দেবীর কাছে ফোন আসে এবং ডাক্তাররা সুখবর দেয় যে নীলের জ্ঞান ফিরে এসেছে, আপনি চাইলে একবার দেখা করতে পারেন। বিজয়া দেবী তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে অহন বলে আমিও যাব নীলকে দেখতে। এরপর অহন আর বিজয়া দুজনেই সেখান থেকে বেরিয়ে পড়েন নার্সিংহোমের উদ্দেশ্যে। ভিতরে গিয়ে নীলের গা হাত পায়ে হাত বুলিয়ে দিতে থাকেন বিজয়া দেবী আর তার সাথে কথা বলতে থাকেন। নীল শুধু তাকাচ্ছে চোখ দিয়ে, তার কথা বুঝবার মতো অবস্থা আছে কিনা সেটা আদৌ বোঝা যাচ্ছে না। এরপর কথাবার্তা হয়ে যাবার পর যখন অহন আর বিজয়া দেবী বাড়ি ফিরে আসছিলেন তখন একজন মহিলা কাঁচের গ্লাসে করে এক গ্লাস জল নিয়ে হঠাৎ করে বিজয়া দেবীর মুখে ঢেলে দিয়ে সতর্ক করে বলে দেন যে এটা জলের পরিবর্তে অ্যাসিডও হতে পারত। আপনি বেশি দূর এগোতে গেলে আপনার আর অহনের আর আপনার ছেলেরও এই একই অবস্থা হবে। ভয় দেখিয়ে দিলেও বিজয়া দেবীর এক ফোঁটাও ভয় লাগে না। সে অহনকে কিছু না বলে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়।
একটা ট্যাক্সি চেপে অহন আর বিজয়া দেবী বাড়ির উদ্দেশ্যে রওনা হলে একটা বিশাল বড় ট্রাক এসে তাদের ট্যাক্সির ওপর ধাক্কা মারে। প্রচণ্ড ভয়ানক অবস্থায় তারা আহত হয়। বিজয়া দেবী সারা শরীর রক্তে ভেসে যাচ্ছিল। তৎক্ষণাৎ সেখানে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে এসে বিজয়া দেবীকে একটু শুশ্রূষা করা হয়, হাতে পায়ে ব্যান্ডেজ দিয়ে দেওয়া হয়। তারপর অনুরাধা বলে বিজয়া দেবীকে তার সঙ্গে যেতে, কিন্তু বিজয়া দেবী বলেন যে না, আমি গেস্ট হাউসেই ফিরবো। এরপর বিজয়া দেবী কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার গেস্ট হাউসে যায়। সেখানে আগে থেকেই বসে রয়েছেন মিহির গুপ্তা। রুমে ঢুকলে মিহির গুপ্তা বলে, আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। কি অবস্থা হয়েছে দেখুন তো শরীরের। আগে থেকে আপনার সঙ্গে কথা হয়ে গেলে বোধ হয় এরকমটা হতো না। আপনার আর আমার অবস্থাটা অনেকটা একই রকম, তফাৎ শুধু ক্ষমতায়। মিহিরবাবু বলে যে আমার ছেলে রিকি ছোট থেকেই একটু জেদি, যখন যেটা চাই তখন সেটা ওর চাই। তখন ও খেলনা চাইতো আর এখনো খেলনাই চাই। তখন চাইতো ক্যাপ বন্দুক আর এখন চাই 9mm। তা দিয়েই দিই, একটাই মাত্র মাহারা ছেলে আমার। মিহির গুপ্তা বলে যে এর আগেও একবার এরকম একটা কেস হয়েছিল। আসলে আমার ছেলের ওই বয়েজ হোস্টেলটা খুব পছন্দের। ওই বয়েজ হোস্টেলটা ছাড়া ও কোথাও থাকতে পারে না। রাত্রেবেলা আসে, নিজের বিছানায় একটু শুয়ে আবার পরদিন চলে যায় সোজা হোস্টেলে। সিনিয়ররা একটু আধটু র্যাগিং করলে জুনিয়রদের সাথে সম্পর্কটা ভালো হয়, কিন্তু আনফর্চুনেটলি এখনকার বাবা মারা তাদের সন্তানদের সেটা শেখায় না। যা হোক, যা হওয়া যাবার হয়ে গেছে। আর ছেলেটা আমার ছোট, তাই না বুঝে একটা ছোটখাটো কাজ করে ফেলেছে। আপনার ছেলেরও অনেক দোষ ছিল, কি দরকার ছিল ওরকম ভাবে প্রতিবাদ করতে যাওয়ার? কিন্তু আপনি যে এত কিছু করছেন চারিদিকে ঘুরে বেরিয়ে, আর যার জন্য করছেন সেই যদি বেঁচে না থাকে, তাহলে এত কিছু করে আপনার লাভটা কি? আপনি কি বই টই লিখবেন নাকি? বিজয়া দেবী মিহির গুপ্তার কাছে এগিয়ে গিয়ে বললেন যে আপনারা শত চেষ্টা করলেও আমার ছেলের আর কোনো ক্ষতি করতে পারবেন না। ও সমস্ত দুঃখ যন্ত্রণার মুক্তি দিয়ে চলে গেছে এখান থেকে। তখন মিহির গুপ্তা বলে, যাক, তাহলে তো ভালোই হলো, আর কোনো অসুবিধেই রইলো না। হিসেবটা আরো সহজ হয়ে গেল। রিকিকে বলল, তাহলে চল, তাড়াতাড়ি যেটা করতে হবে এখানেই সেরে ফেলি। এভাবে বিজয়া দেবীর দিকে এগিয়ে গিয়ে তাকে মারবার চেষ্টা করলো ওরা দুজন মিলে। তখন বিজয়া দেবী একটা কাঁচের বোতলকে ভেঙে সেটার ধারালো দিকগুলো তাক করে এগিয়ে যায় মিহির গুপ্তার দিকে, দিয়ে বললেন, আমি আজ অবধি কাউকে মারিনি, কিন্তু ভাবছি এবার সেটা বদলে দেব। আমার তো আর হারাবার কিছু নেই। আর তাছাড়া আপনার মতো মানুষকে মারলে সেটা খুন করা হবে না, বধ করা হবে। কি ভেবেছিলেন মফস্বলের বিধবা বোকা মহিলা এত সহজেই হার মেনে নেবে? এরপর বিজয়া দেবী টিভিটাকে চালু করেন। আমরা দেখতে পাই টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছে ওদের ভিতরকার সমস্ত ভিডিও ফুটেজ। আড়ালে পূর্বাই রুমের ভিতরে একটা ভিডিও ক্যামেরা রেখে দিয়ে গেছিল, যেখানে এদের সমস্ত কর্মকাণ্ডটাই ফুটে উঠেছে এবং সেটা লাইভ টেলিকাস্ট করা হচ্ছে সমস্ত জনতার কাছে। এরপর যা হবার তাই হলো। পাবলিক, পুলিশ চারপাশে ঘিরে ধরল মিহির গুপ্তাকে। মিহির গুপ্তাকে এবং তার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। এখান থেকে আমরা জানতে পারি বন্ধুরা, যে একজন মা চাইলে সবই করতে পারে তার সন্তানের জন্য। আর ওদিকে নীলের মৃতদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে, তাকে দাহ তার সৎকার করবার জন্য। তার সৎকার কার্য সম্পন্ন হলে তার অস্থি বিসর্জন করা হয় গঙ্গাতে। একজন মা সর্বস্ব হারা হয়ে গেলেন আজ থেকে, কিন্তু তবুও তাকে বাঁচতে হবে। তাকে এইরকমই কিছু মায়েদের জন্য বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে এরকম কিছু নৃশংস মানুষের বিরুদ্ধে। সব হারানোর পরে একজন মায়ের আর কি বা হারানোর থাকে? নিজের এই হৃদয় বিদারক জীবন কাহিনীটি বিজয়া দেবী বলে শোনাচ্ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী বললেন, আপনি খুবই সাহসী এবং নির্ভীক মহিলা। আপনি নিজের ছেলের জন্য যা করেছেন সবাই তা করে উঠতে পারে না। আপনার জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে ধন্য মনে করব নিজেকে। তখন বিজয়া দেবী বললেন, যদি কিছু মনে না করেন তাহলে একটি কথা বলবো। মুখ্যমন্ত্রী বললেন, হ্যাঁ, নির্দ্বিধায় বলুন। বিজয়া দেবী বললেন, পুলিশ যদি আর একটা কেস ওপেন করে। মুখ্যমন্ত্রী বললেন, কেস? কোন কেস? তখন বিজয়া দেবী বললেন,
কেস নাম্বার 2019/2013, নৈহাটিতে। ওখানে SSKT বলে একটি কেমিক্যাল ফ্যাক্টরি আছে, তার শ্রমিক নেতা নিলয় বসুর সুইসাইড কেস। মুখ্যমন্ত্রী বললেন, কে নিলয় বসু? তখন বিজয়া দেবী বললেন, নিলয় বসু, নীলাঞ্জনের বাবা। আজকের সিরিজটি এখানেই শেষ করা হয় বন্ধুরা। এক্সপ্লেনেশনটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।